ফেনী সোনাগাজীতে নুসরাতের জানাজায় হাজারো মানুষের ঢল, বাবাই পড়ালেন নামাজ, দাফন সম্পন্ন। দেশ জুড়ে শোকদীপ্ত প্রতিবাদ। যদি একটার বিচার হতো তাহলে আজকে আমাদের এখানে দাঁড়িয়ে থাকা লাগতো না। তাই যারা ওর সাথে এরকম করছে তাদের বিচার হোক। দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা হতো, তাহলে এই অপরাধগুলো নির্মূল করা সম্ভব হতো। দ্রুত বিচারের আশ্বাস দুই মন্ত্রীর। আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়। হ্যাঁ, দ্রুত বিচারে যদি প্রয়োজন হয় যাবে। আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। কোনো আসামি এখানে বিন্দু মাত্র জড়িত ছিল, কেউ বাদ যাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সোনাগাজীর মানুষ। উঠে আসছে আরো যৌন হয়রানি সহ জালিয়াতির অভিযোগ। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্সা আদায়ের চেষ্টা চলছে। বিশ্ব পানি দিবসে প্রধানমন্ত্রী। ড্রেজিংয়ের মাধ্যমে পুরনো নদীপথ উদ্ধারের নির্দেশ। পহেলা বৈশাখের প্রতিটি বড় অনুষ্ঠান স্থলে থাকবে পুলিশ। মুখোশ না পড়তে ও সন্ধ্যা 6টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে আবারও নির্দেশ ডিএমপির। এবং পশ্চিমবঙ্গের 2টি সহ 91টি আসনে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন। কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ তৃণমূল বিজেপির। স্বজনদের হাহাকার আর আর্তনাদে ভারী ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া গ্রামের বাতাস। বিকেলে নুসরাতের লাশ পৌঁছালে তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন এলাকাবাসী। জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। শোকাহত বাবাই পড়ান নামাজ। পরে বাড়ির পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়। আতিয়া সজলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মীর হোসেন রাসেল। বাড়ি ফিরেছে নুসরাত। শোকার্ত মানুষের ভিড় ঠেলে তার নিথর দেহটি পৌঁছে দেওয়া হয় বাড়ির আঙিনায়। পুরাটা পথ ছিলেন লাশের পাশে। সোনাগাজীর উত্তর চরচান্দিয়া গ্রামের নিজ বাড়িতে পৌঁছে আর সংজ্ঞা ধরে রাখতে পারেনি নুসরাতের ভাই। স্বজন ও সতীর্থদের কান্নায় ভারী হয়ে ওঠে বাতাস। তাই যারা ওর সাথে এরকম করছে তাদের বিচার হোক। আল্লাহ যেন ওকে বেহেশতে নসিব করে। অগ্নিকাণ্ডে আমার ফ্রেন্ডকে এরকম ভাবে মৃত্যুর দিকে ঠেলে দিছে, আজকে ওর মৃত্যু হয়েছে। ওইটা আমরা সহ্য করতে পারতেছি না। এখন এত মানুষ আসছে, তখন যদি এত মানুষ একসাথে হইতো তাহলে তো বিচার ঠিক মতোই হইতো। এটার সাথে যারা সম্পৃক্ত আছে, এবং আমি মনে করি এটা আনাচে কানাচে যারা আছে, যারা ইন্ধন দিচ্ছে অথবা ইন্ধনকারীকে সহযোগিতা করছে, সবাইকে দল থেকে বহিষ্কার করা উচিত। বৃদ্ধ দাদা হয়তো ভাবেনি তরুণী নাতনির লাশের ভার বইতে হবে তাকে। সরকারি সাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে দাদির পাশের কবরেই অন্তিম সায়ন হবে তার। বাবা নিজেই পড়ান মেয়ের জানাজা। অংশ নেন হাজার হাজার মানুষ। দোষী ব্যক্তির, দায়ী ব্যক্তি সর্বোচ্চ সাজা বা ক্যাপিটাল পানিশমেন্ট যা বলে তা হওয়ার বিষয়ে কারো দ্বিমত নেই। মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে যারা আছেন তারা তাদের দায়িত্ব কতটুকু পালন করেছেন সেগুলো সম্পর্কে আমরা একটা ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। আশা করি তারা 2-3 দিনের মধ্যেই এই রিপোর্টটা দিবেন এবং সেই রিপোর্ট পাওয়ার পরে আমরা বুঝতে পারবো এখানে আমাদের কি কি ত্রুটি ছিল। শ্লীলতাহানির সময় যে ঘটনা, সেটিও সে আইনের আওতার মধ্যেই ছিল। পরবর্তী ঘটনায় তার যে সম্পৃক্ততা আছে সেটি নিয়ে আমাদের তদন্তকারী কর্মকর্তা কাজ করছেন। আমরা একটা কথাই বলতে চাই, এমন অপরাধীদের সর্বোচ্চ শাস্তির জন্য যা যা করণীয় আমরা সকলেই মিলে সেটা করব। যৌন হয়রানির অপমান আর প্রতিবাদের আগুন বুকে নিয়ে চলে যেতে হয়েছে নুসরাতকে। ফাঁকা পড়েছিল তার পরীক্ষার আসন। পড়ার টেবিলে এলোমেলো বইগুলো আর তার স্পর্শ পাবে না, কেবল রয়ে যাবে তার অকাল প্রয়াণের বেদনা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয় নুসরাত জাহান রাফির মরদেহ। ডিএনএ টেস্ট করার জন্য কিছু আলামত রেখেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাই ময়নাতদন্তের প্রতিবেদন এখনই দেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট।
সভ্য সমাজের সব সূচককে বৃদ্ধাঙ্গুলি দেখানো এক নৃশংস আগুনে পুড়ে মৃত্যুর সঙ্গে লড়েছেন 1 সপ্তাহ। এর মধ্যে 5 দিন ছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসা বিজ্ঞান, যাকে বলে লাইফ সাপোর্ট। উন্নত চিকিৎসার জন্য নেয়ার কথা ছিল সিঙ্গাপুর, তবে শারীরিক সক্ষমতা না থাকায় সম্ভব হয়নি তাও। অবশেষে দেশের কোটি মানুষের প্রার্থনা আর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে জীবন মৃত্যুর ভেদরেখা মুছে গেল বুধবার রাত 9:30টায়। নিকষ কালো অন্ধকার মৃত্যুকে না চাইলেও বরণ করতে হলো নুসরাত রাফিকে। কোনো সান্ত্বনা, কোনো প্রবোধ কিংবা কোনো আশার বাণীর কি সম্ভব বাধ দেবে তার বাবা কিংবা ভাইয়ের হৃদয়ের ক্ষরণে? দাখিল পরীক্ষায় সর্বোচ্চ ফল করা নুসরাত এবারও বসেছিলেন আলিম পরীক্ষার টেবিলে, কিন্তু সহপাঠীরা যখন পরীক্ষার খাতায় কলম চালাচ্ছেন, হিমগাড়িতে চড়ে নুসরাত তখন অনন্ত অসীমের পথে। এই শোক কেমন করে সইবেন বাবা? আমার জন্য, আমার মেয়ের জন্য, মেয়ের মা, সবার জন্য আপনারা অনেক কষ্ট করেছেন। সকল মিডিয়া, ডাক্তার, দেশি বিদেশি, সকল মন্ত্রী মহোদয়, আমার এলাকার এবং বাংলাদেশের সর্বস্তর, এই জন্য সবাই নিকটে আমি চিরকৃতজ্ঞ। ভাষা হারিয়ে ফেলেছি, যেহেতু আমার একটি মাত্র মেয়ে পরীক্ষা দিতেছিল, সেখান থেকে কষ্ট। মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নুসরাতের পরিবারকে সান্ত্বনা দিতে এসেছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, কিন্তু শিক্ষক নামের এক দানবের দেয়া আগুনে পোড়া শিক্ষার্থীর পরিবারকে কি সান্ত্বনা দেবেন তিনি? বললেন বিচার যেন দ্রুত হয়, আরও অনেক হত্যার মতো দীর্ঘসূত্রতার অন্ধকারে যেন পথ না হারায় নুসরাতের মামলা। অপরাধীদের শাস্তি দিয়ে এবং সেই শাস্তিটা দৃশ্যমান করে যদি আমরা তাকে সেই শাস্তিটা যদি আমরা কার্যকরী করতে পারি, তাহলে আজকে মানুষের মনে যে হতাশাদের সংখ্যা, সেই সংখ্যা কাটিয়ে উঠবে। বেলা 12টার দিকে ময়নাতদন্ত শেষে ব্রিফিং করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। বলেন, ভয়াবহভাবে পোড়ার কারণেই মৃত্যু হয়েছে নুসরাতের, তবে ডিএনএ টেস্ট সহ কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য আলামত রাখা হয়েছে, তাই ময়নাতদন্তের রিপোর্ট এখন দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা কিছু ডিএনএ টেস্ট এবং মাইক্রোবায়োলজিক্যাল টেস্টও করতে হবে, সেই জন্য এই মুহূর্তেই কোনো পোস্টমর্টম রিপোর্টটা আমরা দিচ্ছি না। নুসরাতের মৃত্যু শুধু সামাজিক বিশ্বাস আর সম্পর্ককেই দলিত করেনি, এক শ্রেণীর মানুষের দানবীয় চেহারাও সামনে এনেছে। সভ্যতার মুখোশ পরে যারা বাস করে এই সমাজে, আর তাই তাদের প্রতিরোধের ডাক নুসরাতের পরিবার, স্বজন সবার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে নুসরাতকে ঝলসে দেওয়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনে দ্রুত বিচার আইনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে হত্যা মামলার অভিযোগপত্র দেয়া হবে। আর মামলার তদন্তকারী সংস্থাকে সতর্ক করে উচ্চ আদালত বলেছেন, তদন্তে গাফিলতি ও বৈপরীত্য পেলে পদক্ষেপ নেওয়া হবে। এদিকে রাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি পৌর কাউন্সিলর মুকসুদ আলম ও তার সহযোগী জাভেদকে গ্রেফতার করেছে পিবিআই। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুতে জড়িতদের শাস্তির দাবিতে সোচ্চার গোটা দেশ। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এসেছে সরকারের তরফ থেকে। এ ঘটনায় প্রয়োজনে দ্রুত বিচার আইনে রাষ্ট্র নেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব অভিযোগপত্র দাখিল করা হবে। যত সম্ভব তাড়াতাড়ি এটার চার্জশিট প্রদান করবে। যারা এইখানে বিন্দু মাত্র জড়িত ছিল কেউ বাদ যাবে না, তাদের সবাইকে বিচারের মুখোমুখি আমরা করব। আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়। নুসরাতের মৃত্যুতে শোক জানিয়েছেন হাইকোর্টও। তদন্তে গাফিলতি ও বিপরীতধর্মী মত পেলে পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছেন আদালত। মাননীয় আদালত তখন আমাদেরকে বললেন যে আমরা সমানভাবে আপনাদের মতো ব্যথিত, আপনারা একটু ভরসা রাখেন, তবে যে কোনো পর্যায়ে যদি কোনো ধরনের গাফিলাতি হয় আপনারা আসবেন, আমরা ইন্টারফেয়ার করব। অ্যাটর্নি জেনারেল জানালেন, দায়ীদের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে লড়বেন তারা। যাদের জন্য এই মেয়েটির মৃত্যু হলো তাদের তো নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এবং আশা করি এই ব্যাপারে রাষ্ট্রপক্ষ থেকে সমস্ত রকমভাবে প্রচেষ্টা নেওয়া হবে যাতে এই অপরাধীরা উপযুক্ত সাজা পায়। সাংবাদিক দম্পতি সাগর রুনি, কুমিল্লার শিক্ষার্থী তনু, চট্টগ্রামের গৃহবধূ মিতুর মতো নুসরাতের মামলাও যেন হারিয়ে না যায় সে বিষয়েও সতর্ক করেছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নুসরাতের মৃত্যুতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাজধানী সহ সারা দেশের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। নুসরাতের উপর আগুন হামলা জড়িত অধ্যক্ষ সহ
অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্সা আদায়ের চেষ্টা চলছে। নদী দখলমুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, কারখানা বর্জ্য যাতে নদী দূষিত করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। উন্নয়ন পরিকল্পনায় যেন নদী ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান সরকার প্রধান। নদীমাতৃক বাংলাদেশে পানি আশীর্বাদ, কিন্তু মাঝে মাঝেই আগ্রাসী রূপে দেখা দেয় এই জীবনদায়িনী। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন সহ নানা সংকটে সবার পানি প্রাপ্তির বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানি দিবসের এ আয়োজন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রতিবেশী দেশের সঙ্গে সুষ্ঠু পানি বন্টন চুক্তি ও অভিন্ন 54 নদী নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। পানির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিবেশ ও প্রতিবেশ বাঁচাতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। 30 বছর মেয়াদী গঙ্গা পানি চুক্তি আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে। সেই সাথে আরও 54টা নদী, এগুলি নিয়েও আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমাদের জয়েন্ট রিভার কমিশন অর্থাৎ যৌথ নদী কমিশন সেটা কার্যকর আছে। প্রতিটি শিল্প প্রতিষ্ঠান যারা গড়ে তুলবে তারা যেন নদী দূষণ না করে সেই জন্য তাদের বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে, পানি শোধনাগার করতে হবে। আর সেই সাথে সাথে এমনিও যারা হাঁটতে চলতে বা ব্যবহার করেন কেউ যেন এই রাস্তাঘাট এখানে সেখানে বর্জ্য না ফেলে। নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন সরকার প্রধান। নৌপথগুলি পুনরায় চালু করা। সারা বাংলাদেশে একসময় নৌপথই ছিল মূল পথ, আস্তে আস্তে সেটা কমে গেছে। আর সেই সাথে যতই স্থাপনা আমরা করব বা বিল্ডিং তৈরি করব অথবা আমরা ব্রিজ তৈরি করব, তখন আমাদের ওটা মাথায় রাখতে হবে যে ব্রিজের নিচে যেটা নদীর মূল স্রোত যাবে, কিন্তু বর্ষাকালে যে পানিটা আসবে সেই পানিটাও যেন থাকার জায়গাটা হয়। পানির অপচয় রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করে আমাদের দেশটাকে আমরা গড়ে তুলতে চাই। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। পয়লা বৈশাখে সন্ধ্যা 6টার মধ্যে সব উন্মুক্ত স্থানে অনুষ্ঠান শেষ করার কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন ডিএমপি কমিশনার। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আরও বলেন, রমনা, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবর সহ আশেপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া বুবুজেলা সহ যে কোনো ধরনের বাঁশি বাজানো বা বিক্রিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যারা মঙ্গল শোভাযাত্রায় যোগদান করবে চারুকলা অনুষদ থেকেই তারা অন্তর্ভুক্ত হবে। পথিমধ্যে বাইরে থেকে ইনফিল্ট্রেশন হয়ে মঙ্গল শোভাযাত্রায় অন্তর্ভুক্ত হওয়া যাবে না, কারণ এটা চারপাশে পুলিশের শক্ত নিরাপত্তার বেষ্টনী দেওয়া হবে। ব্যাকপ্যাক, দাহ্য বস্তু, ছুরি, কাঁচি, ব্লেড, কোনো ধাতব পদার্থ, দেশলাই এগুলো বহন করা যাবে না। তবে নারীদের যে ছোট পার্টস রয়েছে সেটা ব্যবহার করা যাবে, সেটি আমরা তল্লাশি করে ঢুকতে দিব। নুসরাতের মৃত্যুতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাজধানী সহ সারা দেশের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। নুসরাতের উপর আগুন হামলায় জড়িত অধ্যক্ষ সহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না, তাই এমন সড়ক প্রতিবাদ। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের জন্য বিচার চাইছেন সর্বস্তরের মানুষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি ঠেকাতে জড়িতদের কঠোর শাস্তির দাবি করা হয়। অনেকেই নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করতেছে, প্রকৃত ঘটনাগুলো আড়ালে চলে যাচ্ছে। এর অন্যতম কারণ আমরা সঠিক বিচারগুলো পাচ্ছি না। বিচারহীনতার সংস্কৃতি ভেঙে নজির স্থাপন করার মতো শাস্তি দিতে হবে। রংপুরে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন হয়। অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষকের কাছে পাঠিয়ে দিয়ে যদি নিরাপদ থাকতে না পারি, তাহলে আমরা কার কাছে শিক্ষার্থীদের পাঠাবো? চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। এ সময় নুসরাত হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
সিলেটেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ধর্ষক বা সে হত্যাকারী যতই পাওয়ারফুল হোক না কেন, আমরা চাই তার যাতে বিচার হয়। খুলনায় শিববাড়ি মোড়ে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। ধর্ষণ ও হত্যার মতো অপরাধ করে কেউ যেন পার না পেয়ে যায়, উঠে আসে এমন দাবি। এরকম ঘটনা যদি প্রতিনিয়ত ঘটতেই থাকে আর আমরা যদি এরকম ভাবে করে যাই তাহলে প্রতিকারটা কি? আজকে নারীর কোথাও স্বাধীনতা নাই। যশোরে নুসরাত জাহান রাফিকে আগুনে ঝলসে হত্যার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফেনী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিল শেষে মানববন্ধন থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সবাই। এদিকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিল বের করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পরে সমাবেশ থেকে আগামী 13 এপ্রিল বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। নুসরাতের মৃত্যুর পর মুখ খুলতে শুরু করেছেন ফেনীর সোনাগাজী এলাকার মানুষ। উঠে আসছে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নানা অতীত অপকর্মের কথা। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। প্রায় দেড় যুগ আগে 2001 সালের 1 জুন ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন সিরাজউদ্দৌলা। জাল অভিজ্ঞতা সনদ ব্যবহার ও সার্টিফিকেট ব্যবসার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। মাদ্রাসার ফান্ড জালিয়াতি, সমাবেশ সমিতির নামে মানুষের অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে। গত বছরের 3রা অক্টোবর শ্রেণীকক্ষ থেকে উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে আরেক ছাত্রীকে যৌন হয়রানি করে সিরাজ। 7 অক্টোবর মাদ্রাসা কমিটিকে লিখিতভাবে বিষয়টি জানায় তার পরিবার, কিন্তু কোনো বিচার মেলেনি। অ্যাপ্লিকেশন করছে, ওরা বলছে যে আসবে, ডিসি আসবে, আরো অনেক কে আসবে, সাক্ষী দিতে হবে। ক্লাসের সব মেয়েদেরকে বলছিল অনেক সাক্ষী দিবি, ওরা বলে যে না আমরা সাক্ষী দিতে পারবো না, আমরা সাক্ষী দিলে যদি আমাদেরকে এক্সামে ফেল করায় দেয়। সিরাজউদ্দৌলা অনুসারীরা এই নুসরাতের পরিবারকে হুমকি দিচ্ছে মামলা প্রত্যাহার করার জন্য। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, তারপরে অর্থ পাচার, নারী নির্যাতন থেকে শুরু করে সবকিছু তার বিরুদ্ধে আছে। সিরাজের সব অপকর্মের শাস্তি হওয়া প্রয়োজন বলে মনে করেন মাদ্রাসার সভাপতি, ফেনীর ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। ঘটনাগুলো আসলে কমিটি পর্যায়ে উত্থাপিত না হওয়ার কারণে এগুলো আমাদের দেখার বা আলোচনা করার সুযোগ হয়নি। তবে এখন এই প্রিন্সিপাল সাহেবের বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা জানতে পেরেছি, অনেক পিছনের সময়ের এগুলো সবগুলো বিষয় নিয়ে আমরা এখন তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আমরা সবগুলো প্রশ্নের জবাব দিতে পারবো। বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে আসে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার সিরিজ অপকর্মের খবর। বারবার অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। এ বছর থেকে বাংলাদেশি হজ যাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও সৌদি আরব। সন্ধ্যায় সৌদির একটি ইমিগ্রেশন প্রতিনিধি দল ঢাকার একটি হোটেলে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাতে এই সিদ্ধান্তের কথা জানান। এর জন্য হজযাত্রীদের দেশের 8টি বিভাগে আঙুলের ছাপ নেওয়া হবে। এর আগে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত আন্তঃবিভাগীয় সংলাপে অংশ নেন মন্ত্রী। এ সময় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশি হাজিদের ইমিগ্রেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আমার ধর্মটাকে কতটুকু বুঝতে পারি। হাজিদের সবচাইতে কঠিন একটা জায়গা হলো সেটা হলো যে ইমিগ্রেশনটা জেদ্দায় হয় এবং সেই জেদ্দায় ইমিগ্রেশন হতে গেলে 7 থেকে 8 ঘন্টা প্রত্যেকটা লোকের, ইভেন মন্ত্রী পর্যায়ে সকলেরও বসে খুবই কষ্ট করা লাগে। বৃদ্ধ হাজিদের ভীষণ কষ্ট করা লাগে। আমি সেদিন বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, আমি চেষ্টা করতেছি হজের ইমিগ্রেশনটা আমরা এবার বাংলাদেশের থেকে করানোর চেষ্টা করতেছি। নদী দখলমুক্ত করার চলমান অভিযানে বৃহস্পতিবার বেশ কিছু অবৈধ স্থাপনা না ভাঙার অভিযোগ উঠেছে বিআইডব্লিউটি এর বিরুদ্ধে। স্থানীয়রা দাবি করেছেন, নদীর সীমানা দাগের মধ্যে থাকা একটি সিমেন্ট কারখানার রেডি মিক্স প্ল্যান্ট এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি প্রকল্প উচ্ছেদ করেনি সংস্থাটি। তবে বিআইডব্লিউটি জানিয়েছে তাদের অনুমোদন থাকায় তা উচ্ছেদ করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সকালে উচ্ছেদে গিয়ে দেখা যায় আশুলিয়া অংশের তুরাগ তীর দখল করে গড়ে তোলা হয়েছে একটি সিমেন্ট কারখানার বিশাল এই রেডিমিক্স প্ল্যান্ট। পাশে আবার এক্সপেক্ট্রা কনস্ট্রাকশন নামে আরেকটি প্রতিষ্ঠান, যেখানে নদীর জায়গায় স্তূপ করে রাখা হয়েছে হাজার হাজার ফুট পাথর ও বালু। কিছু দূর যেতেই চোখে পড়ে তুরাগের বাঁকে কয়েকশো ফুট নদী দখল করে চলছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বাস র্যাপিড ট্রানজিট BRT প্রকল্পের বিশাল কর্মযজ্ঞ। একই সীমানায় থাকা অন্য স্থাপনাগুলো উচ্ছেদ করলেও এই তিনটির কোনোটিতেই অভিযান না চালানোয় ক্ষুব্ধ স্থানীয়রা। এদিক দিয়ে তো সবই ভাঙছে, এই যে এনডি অফিস ভাঙছে, সামনেতে ভাঙলো, এখানে ক্রাউন আছে, চায়না প্রজেক্ট আছে, দুইটা তো ভাঙে নাই। রেডিমিক্স প্ল্যান এটা কেন ভাঙা হলো না, এই প্রশ্ন আমার কাছে। BRT প্রকল্পটি নদীর সীমানায় পড়েছে স্বীকার করে BAWTA বলছে তাদেরকে উচ্চ পর্যায়ের নির্দেশে সময় দেওয়া হয়েছে। এছাড়া অন্য স্থাপনাগুলো নদীর সীমানায় পড়েনি বলে দাবি সংস্থাটির। ঊর্ধ্বতন পর্যায় থেকে একটি সিদ্ধান্ত এসেছে যে এটি যেহেতু সরকারের একটা উন্নয়ন প্রকল্পের সাথে জড়িত, সেহেতু তাদের মাত্র 17 তারিখ পর্যন্ত আমাদের চেয়ারম্যান মহোদয় সময় দিয়েছেন তাদের এখান থেকে সরিয়ে যাওয়ার জন্য। অবশ্যই এটা অপসারণ করা হবে, এটার কোনো ধরনের কোনো কম্পা পাওয়ার সুযোগ নেই। কাউন্সিলমেন্ট দ্বারা যথাযথ প্রক্রিয়ায় BIWTA, পরিবেশ অধিদপ্তর সহ পারমিশন নিয়েই এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। 27তম দিনের অভিযানে ছোট বড় 25টি স্থাপনার পাশাপাশি নিলামে প্রায় 30 লাখ টাকার জব্দ করা বালু ও মাটি বিক্রি করেছে BIWTA। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসা বর্জ্যের ব্যাপারে কোনো নিয়মই মানছেন না রংপুরে চিকিৎসা কেন্দ্রগুলো। যেখানে সেখানে চিকিৎসা বর্জ্য ফেলায় হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জনস্বাস্থ্য। এসব বর্জ্য থেকে এইডসের মতো মারণব্যাধি নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও বর্জ্য ব্যবস্থাপনায় তেমন উদ্যোগ নেই স্বাস্থ্য বিভাগের। তারেকুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়কের দৃশ্য। ছড়িয়ে আছে রোগীদের ব্যবহৃত রক্ত, সুচ, সিরিঞ্জ, গজ, ব্যান্ডেজ সহ হাসপাতালের বিভিন্ন চিকিৎসা বর্জ্য। আর সেখানে জীবিকার সন্ধানে টোকাই, কাকপক্ষী আর গবাদি পশুর বিচরণ। উৎকট গন্ধে পথচারীদের সীমাহীন দুর্ভোগ তো আছেই। এগুলো কোনো বাসাবাড়ির ময়লা না, মেডিকেলের পুজ, রক্ত, বিভিন্ন প্রকার রোগীদের যে অপারেশনের বিভিন্ন যে বর্জ্যগুলা, এই বর্জ্যগুলা রাস্তায় ফেলানো হচ্ছে। গন্ধতে বমি আসে, এতে নানান সমস্যা হয়ে যায়। কাজ, বোতল, সিরিজ, ঢোপ, স্যালাইন কুড়িয়ে আমরা বিক্রি করি খাই। নিয়ম অনুযায়ী এসব বর্জ্য মাটির নিচে পুঁতে ফেলা এবং চুল্লিতে পোড়ানোর কথা, কিন্তু সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে সৃষ্ট চিকিৎসা বর্জ্য সাধারণ বর্জ্যের সাথে ফেলা হচ্ছে নগরীর নাসনিয়া এলাকায়, যা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে মত চিকিৎসকদের। এটা কিভাবে ডাস্ট করা দরকার যাতে জনগণের কোনো দুরারোগ্য ব্যাধি না হয় বা এখান থেকে কোনো জীবাণু না ছড়ায়, এই জিনিসটা কিন্তু সুষ্ঠু কোনো মনিটরিং নাই। কন্টাজিয়াস ডিজিজ, ইনফেকশাস ডিজিজ, এই ট্রান্সমিটেড সেক্সুয়ালি ট্রান্সমিটেড, এগুলো অনেক বেড়ে যাবে। আমাদের ডাক্তার এবং সমাজের যারা আছে তারা যদি সচেতন হয় তাহলে সম্ভব। নগরীর চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগের কথা জানালেও প্রয়োজনীয় মেশিনের অভাবে রংপুর বিভাগের 8 জেলায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারছে না বলে দাবি স্বাস্থ্য বিভাগের। তাদেরকে ট্রেনিং দিব কি করে মেডিকেল বর্জ্যটি একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে এবং কি করে এটি প্রক্রিয়া করা যাবে। আশা করছি আমরা 3-4 মাসের মধ্যে এই অপারেশনে যেতে পারবো। সেগুলোকে অপসারণ করতে গেলে খুব ব্যয়বহুল মেশিনপত্র দরকার, সেগুলো সরকার চিন্তাভাবনা করছে। কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের উপস্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ রংপুরের 8 জেলায় সরকারি বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টার মিলে চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 3000। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেনী সোনাগাজীতে নুসরাতের জানাজায় হাজারো মানুষের ঢল, বাবায় পড়ালেন নামাজ। স্বজনদের হাহাকারে হৃদয় বিদারক পরিবেশ। নুসরাতের মৃত্যুতে দেশ জুড়ে শোকদীপ্ত প্রতিবাদ, প্রয়োজনে দ্রুত বিচার আইনে ব্যবস্থা, দ্রুততম সময়ে অভিযোগপত্র দাখিল, আশ্বাস 2 মন্ত্রীর। অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সোনাগাজীর মানুষ। উঠে আসছে আরও যৌন হয়রানি সহ জালিয়াতির অভিযোগ। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্যা আদায়ের চেষ্টা চলছে। বিশ্ব পানি দিবসে প্রধানমন্ত্রী ড্রেজিং এর মাধ্যমে পুরনো নদীপথ উদ্ধারের নির্দেশ। এবং পশ্চিমবঙ্গের 2টি সহ 91টি আসনে লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন।
কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ তৃণমূল ও বিজেপির। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।